নমস্কার, আমি অয়ন। গল্প কথা 2.0 তে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আপনাদের শোনাব হেমেন্দ্র কুমার রায় রচিত সত্যি ঘটনা অবলম্বনে ওখানে কে দাঁড়িয়ে। আমাদের এই চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন, আর আমাদের গল্পগুলি কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। চলুন তবে শুরু করা যাক আজকের গল্প, ওখানে কে দাঁড়িয়ে। তোমাদের কাছে আমি কাল্পনিক ভূতের গল্প বলেছি অনেক, কিন্তু সত্যি সত্যি ভূতের অস্তিত্ব আছে কিনা এ নিয়ে তর্কের অন্ত নেই। এসব নিয়ে দরকার নেই আমাদের মাথা ঘামিয়ে। কাউকেই আমি ভূত বিশ্বাস করতে বলি না, অন্তত ভূত মানলেও ভূতকে ভয় পাওয়ার কোনো দরকার আছে বলে তো মনে হয় না। কিন্তু ভূত মানি আর না মানি, মাঝে মাঝে এমন কতগুলো আশ্চর্য ঘটনা ঘটে যায় যাদের কোনো মানে খুঁজেও বার করা যায় না। সেগুলো ভূতের কীর্তি নাও হতে পারে, কিন্তু তাদের মূলে নিশ্চয়ই কোনো অপার্থিব শক্তিই কাজ করে, এমনটা আমার ধারণা। প্রায় বছর 20 আগে কলকাতায় জয় মিত্র স্ট্রিটের একটি বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটতে আরম্ভ করে। কোথাও কিছু নেই, বন্ধ ঘরের মধ্যে হঠাৎ একরাশ ইট বা রাবিশ বৃষ্টি হলো। তারপর আবার চোখের সামনে ঘটি বাটি থালা মাটি থেকে শূন্যে উঠতে লাগলো পাখির মতো। তারপর ঝনঝন করে আবার মাটিতে পড়ে ভেঙে চুরমার। থানায় খবর দেওয়া হলো। পুলিশ বাহিনী এসে বাড়ি ঘেরাও করে সতর্ক পাহারা দিতে থাকল। তৎসত্ত্বেও এই সমস্ত উপদ্রব বন্ধ হলো না। অথচ তার কিছুকাল পর পুলিশ যখন হতাশ হয়ে হাল ছেড়ে সরে পড়েছে, সকলকে অবাক করে দিয়ে সেই দিন থেকেই সমস্ত উৎপাত আপনা আপনিই আবার থেমে গেল। এরপর ওই উপদ্রবের কাহিনী সংবাদপত্রে প্রচারিত হয়েছিল এবং তারপর যা হয়, দলে দলে লোক ঘটনাস্থলে গিয়ে স্বচক্ষে সমস্ত দর্শন করেছিল। আমাদের নিজেদের ভেতরেও দুবার দুটি বিচিত্র ঘটনা ঘটে। অনেক দিন আগে আমরা রাওয়ালপিন্ডিতে গিয়ে 1 বছর বাস করেছিলাম। পরিবারের মধ্যে বাবা, মা, আমি আর 2 বোন। পে অফিস লেন নামক রাস্তায় যে বাড়িখানা আমরা ভাড়া নিয়েছিলাম সেটা এখনো বর্তমানে আছে কিনা জানি না, কিন্তু তখন সে বাড়িতে সহজে কেউ থাকতে চাইতো না। আমরা ব্যাপারটা জানি ভাড়া নেওয়ার পরে, পাড়ার লোকের মুখে। সবাই বলতো এ বাড়িতে নাকি অনেক রকম ভয় আছে। এর মধ্যে একজন পাঠান নিহত হয়েছে এখানে, আর আরেকজন পাঠান করেছে আত্মহত্যা। তারপর থেকে এখানে আর বিশেষ কেউ বাস করতে চায় না। তখন বাবা দেখেছিলাম এসব কথায় একেবারেই গা করেননি, গ্রাহ্যই করেননি ব্যাপারগুলো। আমার বয়স তখন অল্প, সব কথা ভালো করে হয়তো মনে নেই, তবে কোনো কোনো ঘটনা এখনো ভুলিনি। এক রাত্রে মায়ের ডাকাডাকিতে আমাদের ঘুম ভেঙে গেল। বাবা বিছানার ওপর উঠে বসে বললেন, ব্যাপার কি? মা ওনাকে ডাকলেন, এদিক পানে একবার এসো, দেখে যাও। আমাদের শোবার ঘরের সামনেই ছিল একটা দালান, তারপর উঠোন এবং উঠোনের 3 দিকে কয়েকখানা ঘর। বাবা ও মা ঘর থেকে বেরিয়ে গেলেন, আমিও গেলাম তাদের পিছন পিছন। দালান থেকে বেরিয়েই অবাক হয়ে দেখলাম উঠোনের ওপর মাটি থেকে প্রায় 4 হাত উঁচুতে
জ্বলছে আশ্চর্য একটা আলো। দেখলে বুঝতে বিলম্ব হয় না যে প্রদীপ, বাতি, লণ্ঠন বা মশাল থেকে সে আলোর উৎপত্তি নয়। নীলাভ আলোটার আকার অনেকটা ক্রিকেট বলের মতন। চাঁদের আলোয় ধপধপে উঠোনের ওপর আলোটা এদিক থেকে ওদিক পর্যন্ত নেচে বেড়াচ্ছে। মাঝে মাঝে এক একটা ঘরের দরজার কাছে গিয়ে যেন ঠোকর খেয়েই আবারও ফিরে আসছে। মায়ের বাধা না মেনেই বাবা উঠোনের দিকে অগ্রসর হলেন। এমন সময় আলোটাও হঠাৎ নিভে গেল। এরপর কয়েক রাত ধরে আরও একরকম কাণ্ড। গভীর রাত্রে উঠোনের ধারের ঘরগুলোর দরজায় দরজায় শিকল বেজে ওঠে। শব্দ শুনে বাবা বাইরে ছুটে যান, কিন্তু কাউকে কখনোই দেখতে পান না। হয়তো বাইরের কোনো দুষ্টু লোক এসে ভয় দেখাচ্ছে। এইসব ভেবেই ভেতরে ঢুকবার দুই দরজায় ভালো করে তালা চাবি লাগানো হলো, কিন্তু তবুও থামল না সেই শিকল সঙ্গীত। মা তো ভয়ে সারা। বাবাকে সবসময় তাড়া দিতে থাকলেন এ অলক্ষণে বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য। তবে বাবা কিন্তু অটল। বললেন, আলো দেখি আর শিকল বাজিয়ে কোনো পাঠান ভূত আমাকে ভয় দেখাতে পারবে না, দেখি না কি হয়। অগত্যা পাঠান ভূতেরা শেষটা হতাশ হয়ে আলো দেখানো আর শিকল বাজানোর কাজে ইস্তফা দিল। দ্বিতীয় ঘটনাটি কিন্তু বেশ গুরুতর, এবং ঘটনাস্থল হচ্ছে কলকাতা। আমাদের পৈতৃক বসতবাড়ি ছিল পাথরিয়া ঘাটায়। 3 মহলা বাড়ি, তারপরে একটা হাত দেড়েক চওড়া খানা, তারপরে আমাদের দূর সম্পর্কীয় আত্মীয়দের 1.5 খানা বাড়ি। শেষোক্ত 3খানা বাড়ির মধ্যে একখানা ছিল খালি। ভৌতিক বাড়ি বলে তার দুর্নাম ছিল। তার ভেতর কেউ বাস করতে পারত না। ছোটবেলা থেকেই আমি ভূতকে খুব একটা ভয় করি না, যদিও ভূতের গল্প শুনতে বা পড়তে বেজায় ভালোবাসি। মনে আছে একদিন বালক বয়সে কৌতূহলী হয়ে ছাদ থেকে পাঁচিল বেয়ে সেই হানা বাড়িতে নেমেছিলাম। ভূতকে বধ করার জন্য আমার হাতে একটি কাটারিও ছিল। তো সেই সময় দোতলা ও একতলার প্রত্যেকটা ঘরে ঢুকে দেখেছিলাম খালি 2 ইঞ্চি পুরু ধুলো এবং ধুলোর উপর নানা আকারের পদচিহ্ন। একটা ঘরে রয়েছে ধুলো ভরা তৈলহীন প্রদীপের ভেতর আধ পোড়া সলতে, এবং আরেকটি ঘরের মেঝেতে উপড়ে পড়ে রয়েছে একটা কঙ্কাল। না না, তোমরা চমকে ওঠো না, কারণ সেটা হচ্ছে বিড়ালের কঙ্কাল। সেদিন ভূত দেখাও দিল না, কোনো রকম শব্দ বা কথা কইবার চেষ্টাও করল না। বোধহয় আমার হাতের ওই কাটারিটা দেখে ভয় পেয়েছিল ব্যাটারা। অথচ ওই বাড়ির ছাদের ওপরেই ঘটেছিল একটা রোমাঞ্চকর ঘটনা। তখন আমার বয়স 10 বছরের বেশি নয়। আমার বাবার একটি অভ্যাস ছিল, গ্রীষ্মকালের রাত্রে তিনি খোলা ছাদের ওপর শয়ন করতেন। একদিন অনেক রাতে বিষম গোলমালে আমার ঘুম ভেঙে গেল। উঠে দেখি কাকারা আমার বাবার অচেতন দেহ বহন করে তেতালার সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছেন। খানিকক্ষণ চেষ্টার পর বাবার জ্ঞান ফিরল। তারপর এবং পরেও বাবার মুখে একাধিকবার যে কাহিনীটি শুনেছি তা হচ্ছে এই। ছাদের উপর উঠে ঘুমোবার আগে বাবা খানিকক্ষণ পায়চারি করতেন। 2-3 দিন পায়চারি করতে করতে বাবা দেখতে পেলেন খানার ওপাশে হানা বাড়ির ছাদের ওপরে দাঁড়িয়ে আছে এক শ্বেত বসনা নারী মূর্তি। ওদিকের পাশাপাশি 3 বাড়ির
একটির ছাদে উঠলেই অন্য দুটির ছাদের ওপরে অনায়াসে যাওয়া যেত। হানা বাড়ি আর তার পাশের বাড়ির ছাদে ওঠার সিঁড়ি ছিল না। বাকি যে বাড়িটার সিঁড়ি ছিল তার মধ্যে বাস করতেন রাঙা গিন্নি নামে এক বিধবা নারী ও তুলসীর মা নামে এক মহিলা। ছাদের উপর প্রথম 2-3 দিন সেই নারী মূর্তিকে দেখে বাবা ভেবেছিলেন গরমের মধ্যে নিশ্চয়ই রাঙা গিন্নি বা তুলসীর মা ছাদের উপরে উঠে বেরিয়ে বেড়াচ্ছেন। ঘটনার দিন বাবা অনেক রাতে থিয়েটার দেখে বাড়ি ফিরছিলেন। আহারাদি সেরে তিনি যখন ছাদের ওপর শয়ন করতে যান তখন ঘড়িতে সময় প্রায় 3টে। নিঝুম রাতে বৈশাখী জ্যোৎস্নাময়, চারিদিক সমুজ্জ্বল। বাবা সেদিনও স্পষ্ট দেখতে পেলেন একটি নারী মূর্তি ওই হানা বাড়ির ছাদ থেকে মাঝের বাড়ির ছাদের ওপর এসে দাঁড়ালো। আজ বাবার মনে কেমন যেন সন্দেহ হলো। ওই হানা বাড়িকে পাড়ার সকলেই প্রায় ভয় করে। ওই বাড়িতে ভাড়া পর্যন্ত কেউ নিতে চায় না। আর এই শেষ রাতে সেই বাড়িরই ছাদের ওপরে পাড়ার মেয়ের নিয়মিত আবির্ভাব, ব্যাপারটা দেখে তিনি বিস্মিত হলেন। দূর থেকে বাবা চেঁচিয়ে জিজ্ঞেস করলেন, এ ওখানে কে দাঁড়িয়ে আছে? কোনো সাড়া নেই। বাবা এগোতে এগোতে আবার জিজ্ঞেস করলেন, তুমি রাঙা গিন্নি না তুলসীর মা? কে আছে ওখানে? মূর্তিটা কিন্তু এবারও উত্তর দিল না। বাবা তখন খানার সামনে এসে দাঁড়িয়েছেন। এতক্ষণে তিনি লক্ষ্য করলেন মূর্তির মুখে ঘোমটা। রাঙা গিন্নি বা তুলসীর মা বাবার সামনে ঘোমটা দিতেন না। ওইখানে অন্য কোনো মেয়ের আসবারও কথা নয়। তবে কে ওই নারী? মূর্তিটা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। পরিপূর্ণ চাঁদের আলোতেও তার কাপড়ের ভেতর থেকে শরীরের কোনো অংশই দেখা যাচ্ছে না। তার ভাবভঙ্গি বৃদ্ধার মতো নয় বটে, কিন্তু সে যে যুবতী কি প্রৌঢ়া তাও তো বোঝবার উপায় নেই। বাবা অত্যন্ত কৌতূহলী হয়ে খানা ডিঙিয়ে পাশের বাড়ির ছাদের ওপরে গিয়ে উঠলেন। তিনি স্থির করলেন নিশ্চয়ই এ কোনো মেয়ে চোর, ধরা পড়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। বাবা এবার তার দিকে অগ্রসর হতেই সেও পায়ে পায়ে পেছোতে লাগল। গলা তুলে বাবা বললেন, এই দাঁড়াও, আগে বলো তুমি কে? এবারও কোনো জবাব দিল না মূর্তিটি। তার বদলে শুধু পিছিয়ে গেল। ক্রমে তার সঙ্গে বাবা এবার হানা বাড়ির ছাদের ওপরে গিয়ে দাঁড়ালেন। নারী মূর্তি এবার ছাদের ধারে গিয়ে দাঁড়িয়েছে। তার আর পেছোবার জায়গা নেই। এবার আর কোথায় পালাবে? এখন তাড়াতাড়ি আমার কথার জবাব দাও, কে তুমি? এই বলে বাবা আরো 2 পা এগিয়ে গেলেন। এরপর যেটা হলো সেটা একেবারেই কল্পনাতীত। বাবা যখন মূর্তিটার কাছাকাছি চলে গিয়েছে মাত্র আর 1 হাত তফাতে, তখন পূর্ণ চন্দ্রালোকেই বাবার চোখের সামনেই সেই অদ্ভুত স্ত্রীলোকটি যেন হাওয়ার ভেতরে মিলিয়ে গেলেন। একটা সাদা ধোঁয়া সোজা চাঁদের দিকে উঠে গেল। বাবা অত্যন্ত সাহসী ছিলেন। তিনি যে ভূতকে ভয় করতেন না এ কথা আমি জানতাম, কিন্তু এই অপার্থিব দৃশ্য দেখে তিনি আর নিজেকে সামলাতে পারলেন না। এই ঘটনার কিছুকাল পরে আমাদের বসত বাড়ি 4 ভাগে বিভক্ত হয়ে যায় এবং আমাদের অংশে পড়ে বাড়ির পিছনের দিকটা। খানার ধারে হানা বাড়ির ঠিক পাশেই তেতালার ঘরে আমি বহু বছর শয়ন করেছিলাম। কিন্তু প্রেতনির দর্শনের সৌভাগ্য বা দুর্ভাগ্য
কোনোদিনই আমার হয়নি। বাবা এর পরেও গ্রীষ্মকালে ছাদে শয়ন করতেন, কিন্তু কোনো ছায়ামূর্তিকে আর তিনি দেখতে পাননি। হানা বাড়িটিকেও পরবর্তীকালে সংস্কার করে ভাড়া দেওয়া হয়েছিল, কিন্তু কোনো ভাড়াটিয়াই ভূতের ভয় পেয়েছে বলে অভিযোগ করেনি। বাবা ছিলেন অত্যন্ত সত্যবাদী, নির্ভীক, স্বল্পবাক ও গম্ভীর প্রকৃতির মানুষ। তিনি যে মিথ্যে ভয় পেয়েছিলেন বা কাল্পনিক গল্পকে সত্য বলে চালিয়েছেন, এমন অসম্ভব কথা তো আমি স্বপ্নেও বিশ্বাস করতে পারি না। আপনারা শুনছিলেন ওখানে কে দাঁড়িয়ে। গল্পটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করুন আর বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দিন গল্প কথাকে। আজ এই পর্যন্তই। খুব শীঘ্রই হাজির হব আবার কোনো নতুন গল্প নিয়ে। ততক্ষণ গল্প শোনো, গল্প করো, গল্প কথা।